নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দিন কতক আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা এডিটোরিয়াল বেরিয়েছিল, যার শিরোনাম হলো ডিসকাস আদানি, দেয়ার ক্যানট বি এ মোর ফিটিং ওয়ে টু মার্ক দ্য কনস্টিটিউশন টার্নিং 75। এখনো পর্যন্ত ভারতবর্ষে যে কটি স্বাধীন চেতা সংবাদপত্র বেঁচে আছে তাদের মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস অন্যতম। এই ধরনের একটা হেডিং দিয়ে সম্পাদকীয় লেখার হিম্মত ভারতবর্ষে খুব বেশি মিডিয়ার নেই। যে সামান্য কয়টির আছে তাদের মধ্যে একদল নরেন্দ্র মোদী সম্পর্কে এতটাই বিদ্বিষ্ট যে তাদের বক্তব্য এখন সেই বিদ্বেষপ্রসূত হওয়ার কারণে দ্রুত বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস এখনো পর্যন্ত সাংবাদিকতা বলতে আমরা সারা জীবন যেটা বুঝে এসেছি সেইটা বজায় রাখার চেষ্টা করছে বলেই এমন একটা সময় যখন আদানির নাম শুনলে ভারতবর্ষের সরকার একেবারে ভয়ে কম্পমান, আদানি কতটা নিরপরাধ সেটা প্রমাণ করার জন্য ভারতবর্ষের দুজন মোস্ট এক্সপেন্সিভ উকিল তারা সুমোটো প্রেস কনফারেন্স করছেন এবং শেয়ার বাজারে প্রথম দিন ধস নামার পরে যেভাবে কোনো হিডেন হ্যান্ড এসে তার শেয়ারকে স্টেবিলাইজ করার চেষ্টা করছে, তার থেকে পরিষ্কার বোঝা যায় যে এমন একজন ক্ষমতাশালী ব্যক্তি স্বাধীনতা উত্তর ভারতবর্ষে আর কখনো এসেছেন কিনা বলা যাবে না। দেখুন, এক আমলে এক একজন শিল্পপতি ব্যবসায়ী তাদের খুব নামডাক হয়। দেশ যখন স্বাধীন হয়নি তখন মহাত্মা গান্ধী ঘনশ্যাম দাস বিড়লার একেবারে তার স্নেহভাজন ছিলেন। তারপরে ইন্দিরা গান্ধীর জমানায়, প্রণব মুখার্জির প্রধানতায় আমাদের ধীরুভাই আম্বানির উত্থানের কাহিনী আমরা দেখেছি এবং কিভাবে আম্বানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো। নাসলি ওয়াডিয়ার বম্বে ডাইং এর সঙ্গে সেই যে একটা এপিক লড়াই হয়েছিল রিলায়েন্সের, এই সবই আমরা চোখে দেখেছি। কিন্তু এই একজন ভদ্রলোকের যা প্রতাপ লক্ষ্য করছি তার সমতুল্য আর দ্বিতীয় কোনো উদাহরণই আমি দিতে পারছি না। প্রথম কথা, যেমন এই ভদ্রলোকের উত্থানটাও উল্কা সদৃশ, ঠিক তেমনি এর সম্পর্কে আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস যদি আজকে হুলিয়া জারি করে থাকে তাহলে কেন করলো না করলো তা নিয়ে ভারতবর্ষের সংসদে আলোচনা হওয়া একান্ত জরুরি। দেখুন, ভারতীয় পার্লামেন্টে এ পর্যন্ত যত স্ক্যান্ডাল হয়েছে এবং সেই সব স্ক্যান্ডালের যারা কুশীলব, একেবারে সেই হরিদাস মুন্দ্রার আমল থেকে বফোর্স পর্যন্ত, নরসিংহ রাওয়ের জমানায় হর্ষদ মেহতা কাণ্ড পর্যন্ত সব কিছু নিয়ে কিন্তু ভারতীয় সংসদে আমরা আলোচনা হতে দেখেছি। আমরা দেখেছি কিভাবে বফোর্স ইস্যুতে বিরোধীরা দেশের প্রধানমন্ত্রীকে চেপে ধরছেন, কিভাবে রাম জেঠমালানি প্রতিদিন একটা 10টা প্রশ্নের মালা তৈরি করে এনে রাজীবের
কর্ণকুহরে তা ঢোকা দেওয়ার চেষ্টা করছেন। সুতরাং সংসদ হচ্ছে গণতন্ত্রের প্রাণভোমরা। সেখানে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধীদের সবক শেখানোর উদ্দেশ্যে কোনো একটি বিষয়কে স্টোন ওয়াল করেই যাওয়া এটা আদৌ স্বাস্থ্যকর গণতন্ত্রের চিহ্ন নয়। এবং আজকে যখন সত্যিই আমরা ভারতবর্ষের সংবিধানের ৭৫তম বর্ষের উদযাপন করছি, ঠিক সেই সময় এই ধরনের ঘটনা আমাদের এই উদযাপনের উচ্ছ্বাস বা বিশ্বাসযোগ্যতাকে খাটো করে দিচ্ছে। দেখুন, এবারে যেটা হচ্ছে, অর্থাৎ আদানি ইস্যুতে বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস, আলোচনা চাইছে। সরকার পক্ষ সেটাতে কিছুতেই রাজি নয়। দুই কক্ষেরই প্রিজাইডিং অফিসাররা কিছুতেই এই আলোচনা করতে দেবেন না। তার ফলে দেখা গেল এই পুরো একটা সপ্তাহ জুড়ে না লোকসভা না রাজ্যসভায় কোনো কাজকর্মই হতে পারল না। যে ৪-৫ দিন সপ্তাহে হাউস বসে, তার জন্যে এক এক দিনে কত কোটি টাকা খরচ হয় তার হিসেব যদি আমি আপনাদের বলি তো আপনারা চমকে উঠবেন। এই ৫ দিনে সংসদের সময় নষ্ট হওয়ার যে খেসারত, সেটা এই সাংসদদের দিতে হয় না, দিতে হয় আমার আপনার মতো করদাতাদেরই। কিন্তু এটা এখন একটা ব্যাধিতে পর্যবসিত হয়েছে। আজকে কংগ্রেস যে কাজ করছে, অতীতে বিজেপিও কিন্তু ঠিক একই কাজ করেছিল। কিভাবে, তখন তারা কি বলতেন, এসব নিয়ে আমি এর পরে একটা ভিডিও করব, কেননা আমি জানি পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট। কিন্তু আদানির ইস্যুতে এর আগেও কংগ্রেস চেষ্টা করেছে আলোচনা করতে সংসদের ভিতর, সফল হয়নি। এবার জিনিসটা ভিন্ন মাত্রা পেয়ে গেছে। তার কারণ আমেরিকার বিচারালয়ে এই গৌতম আদানি, তার ভাইপো এবং তার কোম্পানির নানাবিধ ৬ জন ডিরেক্টর, মুখ তমুক, এরা সবাই অভিযুক্ত হয়েছেন। আজকে ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র বলছেন এরকম যে কোনো ঘটনা ঘটেছে সেটা সরকারিভাবে আমেরিকা এখনো পর্যন্ত ভারত সরকারকে জানায়নি। জানানোর কোনো প্রয়োজন আছে কিনা, কোনো দায় আছে কিনা, সেই প্রশ্ন আমার জানা নেই, আমি তার মধ্যে ঢুকছি না। কিন্তু আমি এইটুকু বুঝি কেন আদানিকে নিয়ে আলোচনাটা করা জরুরি। প্রথম কথা হচ্ছে, এই দেখুন, আদানি কোনো ছোটখাটো একজন চুনোপুটি নন। একজন দেশের সবচেয়ে বৃহত্তম শিল্পপতি বা সবচেয়ে ধনী ব্যক্তি, সেটা যার যদি একটা পরিচয় হয়, তাহলে এই কোম্পানিটা এখন কাদের সৌজন্যে আপনারা ভালো জানেন। ভারতবর্ষের সর্ববৃহৎ এবং সবচেয়ে প্রভাবশালী কর্পোরেট এন্টিটি হিসেবে মাথা চাড়া দিয়েছে। 10 বছর আগে পর্যন্ত গৌতম আদানির নাম আমরা
ভালো করে জানতামই না। আজকে গৌতম আদানি ছাড়া কোথাও কোনো বড় কিছু হচ্ছে এটাই আমরা ভাবতে পারি না। এই পরিবর্তনটা, প্যারাডাইম শিফটটা হয়েছে গত 10-12 বছরেই। এখন আদানি সাম্রাজ্যে এই মুহূর্তে অন্তত 46,000 লোক ডাইরেক্টলি চাকরি করে এবং তাদের টোটাল রেভিনিউ মানে তাদের আয় বছরে 3 ট্রিলিয়ন রুপিস। 3 ট্রিলিয়ন রুপিসকে ভাঙলে কত এক্স্যাক্টলি টাকার পরিমাণ কত হবে আমি সেটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, কেননা আমি করতে গেলেই ভুল করব, আর ভুল করলেই কমেন্ট বক্সে আমার বিরুদ্ধে আপনারা নানা রকম প্যাঁক দেবেন। আমি সেই ঝুঁকির মধ্যে যাচ্ছি না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো ভারতবর্ষের বিবিধ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির সঙ্গে এই আদানি গোষ্ঠী ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তার ফলে ব্যবসায়িক গোষ্ঠী হিসেবে তাদের সাফল্য বা ব্যর্থতা সাধারণভাবে ভারতবর্ষের অর্থনীতিকে প্রভাবিত করতে বাধ্য। একটা হিসেব অনুসারে ইন টার্মস অফ মার্কেট শেয়ার আদানি কোম্পানিগুলো ভারতবর্ষে যত সমুদ্র বন্দর আছে তার 30% কন্ট্রোল করে। ভারতে যত বিমানবন্দর আছে তার 20% এবং সিমেন্ট বিজনেসের 20% তাদেরই নিয়ন্ত্রণে। এইরকম একটা সিচুয়েশন এর আগে ভারতবর্ষে কখনো হয়েছে বলে আমরা শুনিনি। এই গোষ্ঠীটি অন্য একটি ক্ষেত্রেও ভারতবর্ষের বৃহত্তম প্লেয়ার, সেটা হচ্ছে কোল ফায়ার্ড পাওয়ার জেনারেশন, অর্থাৎ কয়লা নির্ভর যে পাওয়ার জেনারেশন, যেটাকে ট্র্যাডিশনাল ওয়ে অফ পাওয়ার জেনারেশন বলে, এই কাজেও কিন্তু এই গোষ্ঠী ভারতবর্ষের 1 নম্বর। এবং তারা ইতিমধ্যেই এই যে বিকল্প শক্তি অর্থাৎ সোলার এনার্জি এটসেট্রা এটসেট্রা এসব ব্যাপারেও এমন অবিশ্বাস্য সব পরিকল্পনার কথা ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন যে সেখানেও তারা অবিসম্বাদিত দাদা হবেন, এটা মোটামুটি নিশ্চিত। সুতরাং একটা চমৎকার কথা এই ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটোরিয়ালে লেখা হয়েছে, as such adherence or lack of it to the highest standards of corporate governance reflects as much on the ease of doing business metrics in India as it reflects on the Adani Group. তার মানে হচ্ছে আরো বেশি করে এই কথাটা আমাদের স্বীকার করতে হবে যে এই প্রথম এত বড় একটা গোষ্ঠী ভারতবর্ষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের একটা বড় অংশ যাদের নিয়ন্ত্রণে, এই প্রথম তাদেরকে গুরুতর সব অভিযোগের সম্মুখীন হতে হচ্ছে। জানুয়ারি মাসের 2023-এর জানুয়ারি মাসে আপনাদের স্মরণে থাকবে আমেরিকার শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চ
আদানিদের বিরুদ্ধে ব্রেজেন স্টক ম্যানিপুলেশন অ্যান্ড অ্যাকাউন্টিং ফ্রড স্কিম ওভার দ্য কোর্স অফ ডিকেডস, এইরকম একটা গুরুতর অভিযোগ এনেছিল। তারপরে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সেবিকে নির্দেশ দিয়েছিল বিষয়টি তদন্ত করে দেখার জন্য। তারপরে সেবির কি ভূমিকা, সেবির বর্তমান মহিলা চেয়ারম্যানের সঙ্গে আদানি গোষ্ঠীর সংযোগ কি, এগুলো আর গোপন কথা নেই। সুতরাং আদানি অনেকটা আমাদের দেশে এখন ভগবানের মতো, যেখানেই আপনি তাকাবেন সেখানেই তাকে দেখতে পাবেন, এবং দেখবেন তার পদানত হয়ে কাজ করার জন্য সমস্ত ইম্পর্টেন্ট জায়গায় লোকেরা বসে আছে, যার অন্যতম হল ভারতবর্ষের এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ ব্যুরো। কিন্তু এবার যেটা ঘটেছে সেটা কোনো শর্ট সেলার বা রিটেইলারের অভিযোগ নয়। হিন্ডেনবার্গের অভিযোগ যে কারণে খুব একটা সাড়া ফেলতে পারেনি সেটা এই জন্যে যে লোকটাকে, এরা কারা, কোন ভুইফোড়, এরা নিজেদের শেয়ার বাজারে ফাটকা খেলার সুবিধার জন্য এই ধরনের কাজ করে থাকে। সুতরাং এটাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু এই প্রথম অভিযোগটা করেছে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং ইউএস মার্কেট রেগুলেটর। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস মানে আমেরিকার বিচার বিভাগ এবং আমেরিকার মার্কেট রেগুলেটর। আমাদের এখানে যেমন সেবি, ওখানেও তেমনি আমেরিকার সেবি। সুতরাং হিন্ডেনবার্গের রিপোর্টকে বা অভিযোগকে কাগজে কলমে যতই ভয়াবহ মনে হোক না কেন, তার চেয়ে এই ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস অ্যান্ড মার্কেট রেগুলেটরের ইন্ডাইটমেন্ট অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আদানি এ পর্যন্ত যেসব কথা বলেছেন তাতে আত্মপক্ষ সমর্থনে খুব জোরালো যুক্তি দিতে পেরেছেন বলে আমার মনে হয়নি। বরং তারা যে চিঠি পাঠিয়েছেন সেখানে তাদের সম্পর্কে কোন কাগজে কোন ম্যাগাজিনে কি লেখা হয়েছে সেগুলোকেই কোট করে করে তারা বলার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, এ কথা বলে যে তারা আমেরিকানদের ঘুষ দিয়েছেন, কিন্তু সেটা আদৌ সত্য নয়। কিন্তু একই সঙ্গে আদানিদের এই কেলেঙ্কারি ভারতবর্ষে সেবির রোলকেও সম্পূর্ণ এক্সপোজ করে দিয়েছে এবং নতুন করে মানুষকে ভাবনা চিন্তা করতে হচ্ছে যে আমাদের শেয়ার বাজারে যা ঘটে সেটা সত্যিই মার্কেটের যেটা স্বাভাবিক নিয়ম সেটা পালন করে উত্থান পতন হয়, না এর পিছনে
অনেক বাজিকরের খেলা আছে। সেই বাজিকরদের একজন অন্যতম যে গৌতম আদানি, তাতে কি আর আজকে কোনো সন্দেহ আছে? কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমরা যদি নিজেদেরকে ডেলিবারেটিভ এবং আর্গুমেন্টেটিভ ডেমোক্রেসি বলে দাবি করি, আমাদের প্রধানমন্ত্রী যদি পৃথিবীর দরজায় দরজায় গিয়ে ভারতবর্ষকে গণতন্ত্রের সূতিকাগৃহ হিসেবে চিহ্নিত করে গর্ববোধ করেন, তাহলে সংসদে এইরকম একটা বিষয় নিয়ে বিতর্ক না হতে দেওয়া অত্যন্ত অনুচিত। এবং বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য কিছু আসন কম পাওয়ার কারণে তাদের কথা গণতন্ত্রের, সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পীঠস্থানে উচ্চারিত করতেই দেওয়া হবে না, এটা আদৌ গণতান্ত্রিক কৌশল নয়। সুতরাং আমাদের দেশে যেহেতু আমরা একটা বৃহৎ গণতন্ত্র, যার অনেকগুলো স্তর আছে, যেখানে পদে পদে চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা আছে, এবং সেই জন্যেই আমাদের যে ব্যবস্থা, সেখানে যে জয়ী হয় সে সবটুকু নিয়ে যেতে পারে না। ইট ইজ নট এ উইনার টেক অল সিচুয়েশন। আমাদের গণতন্ত্রের মাহাত্ম্য ঠিক এইখানে। আর এই যে চেকস অ্যান্ড ব্যালেন্সেস, যে সরকার যদি স্বেচ্ছাচারিতা করে বা ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তাকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে বড় প্রতিষ্ঠানের নাম পার্লামেন্ট। এবং সেখানে অপোজিশনের কাজই হলো সরকারকে ক্রমাগত প্রশ্ন করা, প্রশ্ন করে করে জেরবার করে দেওয়া। আমার মনে পড়ে বহুবার এ প্রসঙ্গে কথা বলার সময় প্রণব মুখোপাধ্যায় বলতেন যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, নট টু দ্য ট্রেজারি বেঞ্চ। এটাই হচ্ছে সংসদীয় গণতন্ত্রে সবচেয়ে গোড়ার কথা। কিন্তু সেই কথাটা আজ ভারতবর্ষ একেবারে ভুলতে বসেছে। এখন অপোজিশন মার্জিনালাইজড হতে পার্লামেন্টটাকে দেখলে মনে হয় যেন শাসক দলেরই একটা লেজিসলেটিভ উইং এর এক্সটেনশন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর তো কিছু হতে পারে না। কেননা যারা মানুষের রায় পায়নি সরকার গঠনের জন্য, যারা সরকার পক্ষের উল্টো দিকে যাদের আসন বরাদ্দ হয়েছে, তাদেরও কিন্তু একটা ভূমিকা আছে, এবং সেই ভূমিকা স্বীকৃতি না পাওয়া গেলে গণতন্ত্রই একটা অচল আধুলিতে পর্যবসিত হয়। অতএব প্রধানমন্ত্রী এই যে এবারের সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই যুদ্ধং দেহি মনোভাব নিয়ে বিরোধীদের একেবারে পরিহাস করলেন, বিরোধীদের নিয়ে বললেন যে দে হ্যাভ বিন রিজেক্টেড বাই পিপল। অতএব
মানুষের দ্বারা যারা নির্বাচিত, মানুষ যাদেরকে সরকার গড়তে দেয়নি, তাদের প্রশ্ন করারও কোনো অধিকার থাকতে পারে নাকি? এর নাম তো নোটে। এই যে তার মন্তব্য ছিল, আমার ধারণা এবারের বিপত্তির বীজ সেদিনই বপন করে দেওয়া হয়েছিল। সংবিধানের ৭৫তম বর্ষপূর্তিতে দেশের প্রধানমন্ত্রীর মুখে এই উক্তি শুধু অশোভন যে তাই নয়, পরিষ্কার হয়ে গিয়েছিল এবারও শীতকালীন অধিবেশন সংসদের আর 5টা অধিবেশনের মতোই একটা নিষ্ফলা চেহারা নেবে এবং ধীরে ধীরে ফাঁকা সংসদে একসময় দেখব বিরোধীহীন অবস্থায় সংসদে সরকার একের পর এক গুরুত্বপূর্ণ বিল অনায়াসে পাশ করিয়ে নিচ্ছেন। এই যদি ভারতে সংসদীয় গণতন্ত্রের চেহারা হয়, তাহলে ভবিষ্যৎ যে খুবই অন্ধকার, তা নিয়ে কোনো সন্দেহ পোষণ করার কারণ আছে কি? নমস্কার, ভালো থাকবেন।